আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি হয়েছিল এক বছর আগে গল্পের সিজন 2 শেষ পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমি দরজা খুলে বের হব এমন সময় ঈশা চলে এলো, আর তাই দেখে আমি অবাক হয়ে গেলাম। ঈশা বলল হাই। আমি বললাম আপনি এখানে? ঈশা বলল হ্যাঁ আমি। কেন আসতে পারি না বুঝি? আমি বললাম না, আপনি আমার অ্যাড্রেস কোথায় পেলেন? ঈশা বলল ফ্রেন্ডের অ্যাড্রেস না জানলে সে আবার কেমন ফ্রেন্ড? আমি বললাম মানে বুঝলাম না। ঈশা বলল তুমি একটা গাধা, তুমি যে কলেজের হোস্টেলে থাকো সেটা কে না জানে? আমি বললাম বাট এখানে কেউ আসে না। ঈশা বলল সবাই তো আর তোমার ফ্রেন্ড না, তাই না? আমি বললাম তো আপনি এখানে কেন এসেছেন? এটা বয়েজ হোস্টেল, এখানে আপনাকে কেউ আমার সাথে দেখলে খারাপ ভাববে, আপনি প্লিজ চলে যান। ঈশা কিছু বলতে যাবে তার আগেই তানজিলা বের হয়ে এসে আমাকে বলল কে এসেছে, কার সাথে এত কথা বলছো? ঈশা বলল আমি এখানে এসেছি বলে তোমার সমস্যা হচ্ছে, আর ভেতরে মেয়েলি কণ্ঠে কে কথা বলছে হুম? আমি বললাম সেটা জেনে আপনার লাভ নাই, আপনি যান এখান থেকে। তানজিলা বলল এই মেয়েটা কে, আর এখানে কি চায়? ঈশা বলল আমারও একই প্রশ্ন, তুই কে, আর এখানে কি চাস? তানজিলা বলল আমি ওর গফ, আর এখানে আমি থাকতেই পারি, আমার অধিকার আছে, তুই কে? ঈশা হেসে বলল খুব ভালো জোক ছিল, বাট এখন আমি হাসার মুডে নাই, পরে হেসে নিব। আমাকে বলল এই তুমি চলো আমার সাথে। আমি বললাম কোথায়? ঈশা বলল ওই যেখানে নিয়ে যাব সেখানে যাবি, এত প্রশ্ন করস কেন, চল। তানজিলা বলল ও তোর সাথে কেন যাবে? ও তোর সাথে কোথাও যাবে না, ও আমার সাথে থাকবে। আমি বললাম প্লিজ চুপ করো, কি শুরু করেছো তোমরা বাচ্চাদের মতো? ঈশা তুমি বাড়ি যাবে নাকি আমি তোমার ভাইকে ফোন করব? ঈশা তানজিলার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে বলল তোমার যা খুশি করো, আমি তোমাকে না নিয়ে যাব না। তানজিলা কিছু বলার আগে আমি বললাম তানজু তুমি ভেতরে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তানজিলা বলল কিন্তু? আমি বললাম কোনো কিন্তু নয়, যেটা বলেছি সেটা করো। তানজিলা বলল ওকে। তারপর আমি আর ঈশা চলে এলাম ওখান থেকে। ঈশা একটা রিক্সা নিল। ঈশা বলল উঠো। আমি বললাম রিক্সায় যাবে তুমি? ঈশা বলল যাবো বলেই তো ডেকেছি, এখন উঠো তো। আমি হেসে বললাম তোমার মাথা ঠিক আছে, শরীর খারাপ করে নাই তো? ঈশা বলল এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি বললাম ওকে সরি, আর মজা করব না। ঈশা বিড়বিড় করে বলল ডেভিল আবার সরিও বলে? আমি বললাম কিছু বললে? ঈশা বলল বলি নাই, বলবো। আমি বললাম কি? ঈশা বলল আরে একটু সবুর করো, সবুরে মেওয়া ফলে। তারপর ঈশা আমাকে নিয়ে প্রথমে শপিং মলে গেল এবং আমার মাপের কিছু টি শার্ট আর কিছু জিন্স প্যান্ট নিল। আমি জিজ্ঞেস করলাম এগুলো কার জন্য? বলল ওর এক কাজিনের জন্য। আমি বললাম ঈশা দাঁড়াও। ঈশা বলল না দাঁড়ানোর সময় নেই, অনেক কাজ বাকি আছে। আমি বললাম তোমার কাজিনের জন্য শপিং করছো ভালো কথা, বাট আমার মাপে কেন, আর আমাকে নিয়ে আসার মানে কি? ঈশা বলল ইস বড্ড বেশি কথা বলো, আমার কাজিনও তোমার মতোই, তাই তোমার মাপে নিচ্ছি, আর এজন্যই তোমাকে নিয়ে আসা। তারপর আমাকে আর কিছু বলতে না দিয়ে আমাকে নিয়ে চলে এলো। তারপর আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। ঈশা বলল কি খাবে বলো? আমি বললাম কিছু খাবো না, তুমি খাও, আমি বাসায় যাব। বাসায় তানজু একা আছে, আর ও তো এখনো খায়নি। ঈশা বলল আমি জানি তুমি ওর জন্য চিন্তা করছো, তাই আমি তোমার বাসায় খাবার পাঠিয়ে দিয়েছি। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। বাসায় ফেরার পথে কিছু লোক আমাদের রাস্তা আটকে দাঁড়ালো। ঈশা বলল কি হচ্ছে, রাস্তা কেন আটকে রেখেছেন, কারা আপনারা? ওই লোকগুলোর মধ্যে একজন ছুরি বের করলো আর বলল পেঁচাল কম কর, যা কিছু আছে সব বের কর। ঈশা বলল বললেই হলো, এখান থেকে চলে যা ভালোই ভালোই, না হলে আমি পুলিশকে কল করব। লোকগুলো হেসে বলল পুলিশ আসার আগে তোদের গলাটা নামিয়ে দেব। আমার হাতে এটা কি দেখেছিস? ঈশা বলল শোন, তোদের এই থ্রেড বাচ্চাদের গিয়ে দে, আমি ভয় পাই না। ঈশা আমাকে উদ্দেশ্য করে বলল তুমি মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন, কিছু বলো। আমি বললাম আমি ঝামেলা পছন্দ করি না, ওরা যা চাইছে ওদের দিয়ে দিলেই তো ওরা চলে যায়, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ কি, আর ওরা কতজন, আমি একা কি করব? লোকগুলো হেসে বলল এরকম ভীতু ছেলেদের সাথে কেন যে এরকম সুন্দরী মেয়েরা রিলেশন করে বুঝি না। মামনি ওকে ছেড়ে আমাদের সাথে চলো, তোমার কিছু দিতে হবে না, উল্টো তুমি যা চাইবে তাই পাবে, আমাদের সাথে চলো, অনেক মজা দেব তোমায়। ঈশা বলল তুমি কি মানুষ, তোমার শরীরে কি রক্ত মাংস নেই? ওরা আমাকে কত বাজে কথা বলছে, তুমি কিছু বলতে পারো না? আমি বললাম দেখো প্রবলেম তোমার, তাই আমার মনে হয় তোমার সলভ করা উচিত, আর ঝামেলা তো তুমি শুরু করেছো, ওদের কথা শুনে নিলে তোমাকে এত এত বাজে কথা শুনতে হতো না। লোকগুলো বলল ঠিক বলেছিস তুই, এসো মামনি আমাদের সাথে চলো। এই বলে লোকটা ঈশার হাত ধরে টান দিতে লাগলো। আমি বললাম আরে ভাই করছেন কি, ও তো আপনাদের সাথে যেতে চাইছে না, তাহলে টানাটানি কেন করছেন? রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে বকাটে ছেলেরা টিচ করবে এটাই স্বাভাবিক, কিন্তু হাত ধরে টানাটানি করাটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। লোকগুলো বলল ওই তোর শরীরে অনেক চর্বি হয়েছে তাই না, জীবনের মায়া নাই? আমি বললাম
বললাম জীবনের মায়া তো সবারই থাকে, তাই বলে নিজের চোখের সামনে অন্যায় দেখে আমি চুপ থাকতে পারবো না। লোকগুলো বলল তাহলে তুই মরশালা, তোরে মাইরা ওরে নিয়া যামু, তারপর আমাকে রক্ষিতা বানাইয়া রাখমু। আমি আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না, নিজের কোমরে থাকা পিস্তল বের করে ওদের দিকে তাক করে বললাম, যদি নিজেদের ভালো চাস তো এখান থেকে চলে যা, আমাকে জানোয়ারে পরিণত করিস না, তাহলে একটাও এখান থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবি না। ঈশা বলল বয়েস তোমাদের কাজ শেষ, এখন তোমরা আসতে পারো। ঈশার বলার সাথে সাথে সবাই চলে গেল আর আমি বোকার মতো পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। ঈশা বলল কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নাই, তোমার আসল রূপ সামনে আনার জন্যই এত কিছু নাটক করা। আমি তো তখনই জানতে পেরেছি যখন তুমি আমাকে বাঁচাতে এসেছিলে মিস্টার ডেভিল, এটা তোমার ওখানে পড়ে গেছিল। কি ভাবছো এতটুকু প্রমাণ আমার জন্য যথেষ্ট ছিল, বাট তাও আমি কনফার্ম করে নিতে চেয়েছিলাম। এবার বলো কে তুমি আর কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? আমি বললাম যখন সব জেনেই গেছো তখন আর তোমার কাছে লুকানোর কিছুই নেই। জানতে চাও কে আমি? তবে শুনো কে আমি আর এখানে কেন এসেছি। আমাদের এই ছোট্ট জীবনটা অনেক বড় কিছু স্মৃতি বহন করে, সেটা সুখের হোক বা দুঃখের। যেহেতু সবার জীবনে এমন কিছু থাকে, আমার জীবনেও আছে, আর যেটা কখনো বলা হয়ে ওঠেনি। আমি রেদোয়ান, একটা মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম, যার কারণে অভাবের মার ছোট থেকেই খেতে হয়েছে। পড়ালেখায় খুব ভালো হলেও জেডিসি এক্সামের পর অভাবের কারণে আর পড়ালেখার খরচ বহন করতে পারেনি বাবা, তাই খুব অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয়। সব সময় বাবার ভালোবাসার থেকে অবহেলা বেশি পেয়েছি, তবুও এটাকে নিজের ভাগ্য মেনে নিয়েছি, কারণ আম্মুর সাপোর্ট পেয়েছি সবখানে, তাই বাবার চেয়ে আম্মুকেই একটু বেশি ভালোবাসি। আমার সকল সুখ ও দুঃখের সাথে ছিল আমার আম্মু, সাথে আমার বেস্ট ফ্রেন্ড সাইমন। ভালোই চলছিল আমার জীবন, সারাদিন কাজের পর সাইমনের সাথে একটু আড্ডা, আর বাড়িতে আসলে আম্মু নিজের হাতে খাইয়ে দিত। খুব সুন্দর চলছিল সময়টা। 2018 আমার জীবনেও ভালোবাসা আসে। মেয়েটার নাম মিষ্টি, বিধর্মী হলেও ওকে আমার খুব ভালো লাগতো, হয়তো ভালোবাসতাম, কিন্তু কখনো বলা হয়নি। ভয় হতো, একে তো লোকে কি বলবে সে ভয়, কেননা মেয়েটা হিন্দু ছিল। আবার অন্যদিকে মেয়েটা যদি আমাকে ভুল বুঝে সিনেমার হিরোইনদের মতো যদি আমাকে চর মারে, তাই আর বলতে পারিনি। সেই বছরটা হয়তো ভাগ্য কিছুটা আমার পক্ষে ছিল, তাই একদিন নিজের ক্রাশের থেকে ডিরেক্ট প্রপোজাল পাই। ডেটটা সঠিক মনে নেই, তবে বারটা ছিল শুক্রবার রাতে। রাতের আকাশে যখন তারাগুলো চাঁদের চারিপাশে লুকোচুরি খেলায় ব্যস্ত, চাঁদটাও যেন নিজের জ্যোৎস্না সবটুকু দিয়ে দিয়েছিল পৃথিবীর বুকে। চারিপাশ নিস্তব্ধতা দিয়ে ঘেরা, ছাদে শুধু আমি আর মিষ্টি। মিষ্টি হাঁটু গেড়ে বসে আমাকে বলে, জানি না তোমার মনে অন্য কেউ আছে কিনা, তবে আমার মনে শুধু তুমি আছো আর কেউ নেই। প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি, ভালোবেসে ফেলেছি আমি, কিন্তু লোকলজ্জার ভয়ে কিছু বলতে পারিনি, কারণ তুমি মুসলিম আর আমি হিন্দু। এই সমাজ আমাদের ভালোবাসাকে কোনোদিন মেনে নিবে না, তাই চেষ্টা করেছি আমার ভালোবাসা দমিয়ে রাখতে, কিন্তু যতদিন যাচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসা ততই বেড়ে যাচ্ছে। আমি আর পারলাম না নিজের ভালোবাসাকে দাবিয়ে রাখতে। এখন আমি আর কিছু চাই না, শুধু তোমাকে ভালোবাসতে চাই। আমি কোনো লোকলজ্জার ভয় এখন পাই না, আমার শুধু তোমার ভালোবাসা চাই। দেবে কি তোমাকে ভালোবাসার অধিকারটুকু? কথা দিচ্ছি জীবনে যত বড় ঝড় আসুক আমি তোমাকে ছেড়ে যাব না, কেউ আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। আমাকে তোমার অর্ধাঙ্গিনী হওয়ার অধিকারটুকু কি দেবে? তোমাকে অনেক ভালোবাসি, হয়তো নিজের জীবনের থেকেও বেশি। আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? সেদিন মনে হয়েছিল আমার জীবনের সবচেয়ে সুখের দিন বোধহয় এটাই। তারপর একটা বছর খুব ভালোই চলেছিল, আমিও অনেক স্বপ্ন বুনেছিলাম ওকে নিয়ে, আমাদেরও সংসার হবে, কিন্তু ভুলে গেছিলাম স্বপ্ন কখনোই সত্যি হয় না। সময়টা 2018 সালের 28শে ডিসেম্বর। আমি জানতে পারলাম মিষ্টি অন্য কারোর সাথে রিলেশনে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, ও বলল একজন মুসলিম আর হিন্দুর মাঝে কখনো ভালোবাসা হতে পারে না। আমি জিজ্ঞেস করলাম তাহলে এতদিন যেটা আমাদের মাঝে ছিল সেটা কি? ও বলল সেটা ছিল টাইম পাস। তারপর ও চলে গেল, আর কখনো ওর সাথে দেখা হয়নি। সেদিনের পর থেকে আমারও রাতে ঘুম হয় না, কত রাত নির্ঘুম কাটিয়েছি বলতে পারবো না। আম্মু অনেকবার জিজ্ঞেস করেছে যে আমার কি হয়েছে, তবে আমি কিছু বলতে পারিনি। কি করে বলতাম আম্মুকে যে একটা হিন্দু মেয়েকে আমি ভালোবেসেছিলাম, এখন সে আমাকে ছেড়ে চলে গেছে। সেদিনের পর থেকে সিগারেট হয় আমার নির্ঘুম রাতের সঙ্গী। যে আমি মারামারি দেখলে 1 মাইল দূরে থাকতাম, সে আমি হয়ে যাই এলাকার সবচেয়ে রাগী বদমেজাজি বাজে ছেলে। আর লড়াই, সেটা আমার ডেইলি রুটিন। সাল 2019। আমার ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে নাফিসা আক্তার শিমু নামক আইডি থেকে। মিউচুয়াল ফ্রেন্ডে দেখলাম সাইমনও আছে, আবার নাফিসা আমার কাজিনের নাম, তাই অ্যাকসেপ্ট করলাম। একদিন ওর সাথে মিট করতে গেলাম আমি আর সাইমন, 14 ফেব্রুয়ারি বিকেল 5টায়। আমি খুব নার্ভাস ছিলাম, কারণ মিষ্টি চলে যাওয়ার পর এতটা ক্লোজ কোনো মেয়ের সাথে হয়নি। সেখানে অনেক কথা হলো। ওর পুরো নাম নাফিসা আক্তার শিমু, আর নিকনেম হচ্ছে প্রিয়া। তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম। এভাবেই চলে গেল কিছুদিন। একদিন আমাদের এক ছোট ভাইকে কিছু ছেলে এসে পিটায়।
পিটায়। তার জবাবে আমি আর কিছু বন্ধুরা গিয়ে সেই ছেলেগুলোকে বেধড়কভাবে পিটাই। আর বিপত্তিটা ঘটে সেখানে, কারণ প্রিয়া মারামারি একদম পছন্দ করে না। আর আমরা যে ছেলেকে পিটাই সেই ছেলেটা ওর ক্লাসমেট, তাই কথাটা প্রিয়ার কানে যেতে বেশি সময় লাগে না। এজন্য প্রিয়া আমাকে এবং সাইমনকে দেখা করতে বলে। তারপর আমরা দেখা করতে যাই। তখন প্রিয়া বলল, এই তোরা কি কখনো মানুষ হবি না? আমি বললাম, কেন, আমরা কি গরু ছাগল নাকি? প্রিয়া বলল, গরু ছাগলও তোদের থেকে বেটার, তোরা আসিফকে কেন মারছিস? আমি বললাম, মায়ের কাজ করছে তাই মারছি, এর জন্য আমি একটুও অনুতপ্ত না, আর সরি বলার প্রশ্ন আসে না, তাই এমন কিছু বলতেও বলিস না। প্রিয়া বলল, সাইমন তুই কি ওরে কিছু বলবি? সাইমন বলল, হোম শালা, তোরে ধরে পিটান উচিত। আমি বললাম, কি? সাইমন বলল, হ শালা, মারছোস ভালো কথা, কেমন মায়ের মারছোস এখনো বাসায়? শালা মায়ের দিলে দেওয়ার মতো দিবি, একেবারে হাসপাতালে পাঠাবি। প্রিয়া বলল, তোরা আর কখনো মারামারি করবি না, কথা দে আমাকে, নইলে খুব খারাপ হবে বলে দিলাম। আমি বললাম, চুপ, তোর যা খুশি কর, আমি যেমন আছি তেমনই থাকমু, তাতে তোর বাবার কি? ফ্রেন্ড আছিস, ফ্রেন্ডের মতো থাকবি, অধিকার ফলাইতে আসবি না। আমার এমন কথায় প্রিয়া অবাক হয়। আমি সেখান থেকে চলে আসি। তখন প্রিয়া সাইমনকে জিজ্ঞেস করলে সাইমন সব ওকে বলে দেয়, আর তারপর থেকে ও আমার পিছে পড়ে যায় ভালোবাসি বলে। তখন আমি ওর থেকে পিছু ছাড়ানোর জন্য আমি ওকে বলি, আমাকে ভালোবাসতে হলে আমার মতো হতে হবে। ও তাই করে। এভাবেই আরো 1 বছর চলে যায়, আর এই 1 বছরে আমিও ওকে ভালোবেসে ফেলি। কিন্তু আমি ওকে বলিনি, ভয় হতো মিষ্টির মতো ও যদি আমাকে ঠকায়। 2020 আবিদ হাসান নিলয় ভাইয়ের লেখা গল্প আমি পড়ি। গল্পটা হলো মিস্টার রাফিয়ান রকস্টার হবে সঠিক মনে নেই। তো উনার লেখা গল্প পড়ে আমার গল্প লেখার ইচ্ছে হয় এবং আমি লিখতে শুরু করি। তো গল্প লেখার সুবাদে আমার পরিচয় হয় আইরিন আশার সাথে। সেখানে আমাদের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়, ভাই বোনের সম্পর্ক। গল্প লিখতাম এবং দ্য গ্যাংস্টার ওয়ার্ল্ড নামক গ্রুপে পোস্ট করতাম, বাট সেখানে আমার লেখা গল্প অ্যাপ্রুভ হতে অনেক দেরি হতো। কমেন্টে সবাই জানায় তাড়াতাড়ি গল্প পোস্ট করতে, তাই এই ঝামেলার চেয়ে নিজের একটা গ্রুপ খুলি আমি, রাইটার্স ল্যান্ড। সেখানে অ্যাডমিন হিসেবে রাখি আমার বোন আইরিন আশাকে। প্রিয়াকেও সেই গ্রুপে অ্যাড করি, আর সেখানেই প্রিয়ার সাথে আসার পরিচয় হয় এবং এরা দুইজন মিলে আমাকে চেপে ধরে। বাধ্য হয়ে আমাকে সত্য স্বীকার করতে হয় যে আমি প্রিয়াকে ভালোবাসি। কিন্তু কথায় আছে না, সবার কপালে সুখ থাকে না, হয়তো সেই সবার মাঝে আমিও একজন। তাই তো পরের দিনই প্রিয়া আমার সাথে ব্রেকআপ করে চলে যায়। কারণটাও বলে নাই কেন ব্রেকআপ করেছে। পরে আসার প্রশ্নের জবাবে উত্তর দেয়, তার ইগো হার্ট করেছিলাম, আমি তাকে ইগনোর করি, তাই সে আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করেছে। আর এতদিনে সে আমার আর সাইমনের মধ্যে যে বন্ধুত্ব ছিল তার মাঝেও দেয়াল তুলে দিয়েছিল। আমি অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন, কেননা আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। সেদিন অনেক রাত্রে বাড়ি ফিরেছিলাম, আর একটা ছেলে এসে আমার পথ আটকে দাঁড়ায়। সে আমার পুরনো শত্রু, নাম সবুজ। আমি বললাম, সবুজ, আমার মন ভালো নেই, আজকে ঝামেলা করিস না, যা এখান থেকে, আমার রাস্তা ছাড়। তখন সবুজ বলল, তুই তুকারি কারে করস, তোর বড় না ছোট আমি? শালা, তোরে আজকে একটা শিক্ষা দিতে হইব। এতদিন সাইমনের লগে থাইকা অনেক উঠছোস, এখন সাইমনও তোর শত্রু, তোরে মারলেও কেউ বাঁচাইতে আইব না। এই কথা শোনার পর আমি নিজেও জানি না আমার কি হয়ে গেল, নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। পাশে একটা 10 ইঞ্চি ইট ছিল, সেটা তুলে ওর মাথায় মারলাম, সাথে সাথে ওর মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। আমি আর সেখানে না দাঁড়িয়ে চলে এলাম। সবুজ আমার নামে থানায় মামলা করে, হাফ মার্ডার কেসের চার্জ দেয় আমার উপর। সবুজের বাবা ছিল এলাকার এমপি, তাই তার ক্ষমতা কাজে লাগিয়ে আমাকে 6 বছরের জন্য জেলে পাঠায়, আর জেল থেকে বেরিয়ে আমি হয়ে যাই ডেভিল। আর এতে সাইমন আমার পাশে সবসময় থেকেছে। আমি হয়ে উঠি অন্ধকার জগতের রাজা। ঈশা বলল, কিন্তু তুমি তো বললে সাইমন আর তোমার মধ্যে নাকি কোনো সমস্যা হয়েছিল। আমি বললাম, হ্যাঁ, সেটা প্রিয়া তৈরি করেছিল, কিন্তু আমি জেল থেকে বের হয়ে আসার পর ওকে আমার পাশে পেয়েছি সবসময়। এটা কিভাবে হলো তা আমিও জানি না, আর কখনো জিজ্ঞেসও করিনি, কারণ আমার বন্ধু আবার আমার কাছে ফিরে এসেছে, এটাই আমার কাছে অনেক ছিল। ঈশা বলল, তোমার মা বাবা তারা কোথায়? আমি বললাম, জানি না, জেল থেকে বের হয়ে অনেক খুঁজেছি তাদের, কিন্তু পাইনি। ঈশা বলল, আর তোমার সে বোন, তার খোঁজ কি কখনো করেছো? আমি বললাম, না, খুঁজিনি, কারণ আমার বোন তার ভাইটাকে ভালোবাসতো, এই ডেভিলকে নয়। ঈশা বলল, হ, বলছে তোমারে, তুমি জানো আমার যে ফ্রেন্ড আশা, ওই তোমার সেই বোন আইরিন আশা। আমি বললাম, তাতে কি, যদিও আমার সত্যি জানতে পারে ও আমাকে ঘৃণা করবে। ঈশা বলল, না, করবে না, ও সব জানে। আমি বললাম, ও জানে, কিন্তু কিভাবে? ঈশা বলল, আমি জানি না, তবে ও প্রায় তোমার কথা বলতো। ওর কাছ থেকে জানতে পারি তুমি জেলে যাওয়ার পর তোমাকে অনেকবার মেসেজ করেছে, অনেকবার কল করেছে, কিন্তু তোমার কোনো খোঁজ পায়নি। তখনও তোমায় নিয়ে অনেক চিন্তিত হয়ে যায়। তারপর ও কোনোভাবে সাইমনের ঠিকানা জোগাড় করে, ওর সাথে মিট করে, ওকে সব বুঝিয়ে বলে। সাইমনের কাছ থেকে ও জানতে পারে তুমি জেলে আছো, তারপরও তোমার সাথে দেখা করতে চায়, কিন্তু পারেনি। তুমি কারোর সাথে দেখা করতে চাওনি তখন। এরপর আর কিছু জানি না। তারপর যখন আমি তোমাকে লোক দিয়ে মার খাইয়েছিলাম, সেদিন জানতে পারি
যে তুমি ওর সেই ভাই। আমি বললাম ও এখন কোথায় আছে, আমি ওর সাথে দেখা করতে চাই। ঈশা বলল চলো। তারপর আমি আর ঈশা গেলাম আশাদের বাসায়। সারাদিন আমি আর ঈশা আশাদের বাসায় ছিলাম। পরের দিন সকালে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বেরিয়ে পড়লাম। পথে ঈশার সাথে দেখা হলো। তারপর আমি গাড়িতে উঠে বসলাম। আমরা আশাদের বাড়িতে এলাম। ঈশা আমার হাতে একটা ব্যাগ দিল আর বলল, যাও চেঞ্জ করে এসো। আমি বললাম এর মধ্যে কি আছে? ঈশা বলল, এর মধ্যে তোমার জন্য জামা কাপড় আছে। আমি বললাম আমার জন্য? কে দিল? ঈশা বলল, ওই এত কথা বলস কেন, যা বলছি তাই কর, ওই রুমে যা গিয়ে চেঞ্জ করে আয়। আমি বললাম ওকে যাচ্ছি তো, রাগো কেন? ঈশা বলল, না রাগলে তো তোর কথা কানে যায় না, এখন চুপচাপ গিয়ে চেঞ্জ করে আয়। আমি আর কথা না বাড়িয়ে চেঞ্জ করতে চলে গেলাম। কিছুক্ষণ পর বেরিয়ে এলাম। ঈশা তো আমাকে দেখেই থ হয়ে গেছে। আমি বললাম, এই যে মিস, এমন ভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কোনো এলিয়েন নাকি? ঈশা বলল, আরো একবার তোমার উপরে ক্রাশ খাইলাম। আমি বললাম, এটা কিন্তু ঠিক করো নাই, নিজেকে আমার ফ্রেন্ড বলো, আর একা একাই ক্রাশ খেয়ে নিলা, আমাকে দিলাও না। আমার কথা শুনে ঈশা হাসবে না কাঁদবে সেই কনফিউশনে আছে। ওর মুখ দেখে তাই স্পষ্ট বোঝা যাচ্ছে। ওর এমন চেহারা দেখে আমি নিজের হাসি থামিয়ে রাখতে পারলাম না, হো হো করে হেসে দিলাম। ঈশা বলল, ওই হারামি, হাসোস কেন? আমি বললাম, না এমনি। আমাকে কেমন লাগছে? ঈশা আয়না দেখিয়ে বলল, ওইখানে আয়না আছে, নিজে গিয়ে দেখ। তারপর আমি আয়নার সামনে গেলাম, আর সেখানে গিয়ে আমি নিজের উপর নিজেই ক্রাশ খাইলাম। সাদা টি শার্ট, সাথে ব্লু জিন্স, আর ব্যান্ডের কালো রঙের ব্লেজার, চুলগুলো স্পাইক করা, চোখে লাল একটা সানগ্লাস, আর জামার সাথে ম্যাচ করে একটা ইম্পোর্টেড ঘড়ি। আশা বলল, কে রে ভাই তুই? তোকে তো দেখে চেনাই যাচ্ছে না। আজকে যে কত মেয়ে তোর উপরে ক্রাশ খাবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। ঈশা বলল, তোর ভাইকে সুন্দর লাগছে, আর আমাকে তো বললি না, আমাকে কেমন লাগছে? আশা বলল, ওহ, তোকেও একদম পরীর মতো লাগছে, এতক্ষণ আমি খেয়াল করিনি। সত্যি আজ ঈশাকে কোনো পরীর থেকে কম সুন্দর লাগছে না। নীল একটা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং করে 2 হাতে চুড়ি, চোখের নিচে হালকা করে কাজল, চুলগুলো খোপা করা, কপালে ছোট একটা কালো টিপ, আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক। আমি যেন কোনো একটা ঘোরের মধ্যে আছি। শত চেষ্টা করেও আমি চোখ ফেরাতে পারছি না। আশা আমার গায়ে ধাক্কা দিয়ে বলল, ভাই দেখার জন্য সারা জীবন পড়ে আছে, এখন না বেরোলে অনেক লেট হয়ে যাবে। ঈশা লজ্জা পেয়ে বাইরে চলে গেল। আমি আর আশাও বেরিয়ে এলাম। তারপর আমরা একটা পার্কে গেলাম। আশা বলল, ভাই ফুচকা খাবো। আমি বললাম, চল। তারপর আমরা ফুচকার দোকানে গেলাম। আমি বললাম, মামা 3 প্লেট ফুচকা দাও, ঝাল বেশি। মামা বলল, আচ্ছা মামা বসেন। তারপর ফুচকাওয়ালা মামা 3 প্লেট ফুচকা দিল, আর আমরা ফুচকা খাওয়া শুরু করলাম। অন্যদিকে তানজিলা বারবার মারুফের ফোনে ট্রাই করে যাচ্ছে, কিন্তু প্রতিবারই সুইচ অফ। তারপর তানজিলা তার লোকদের ফোন দেয়। তানজিলা বলল, কি হচ্ছে কি? মারুফ ফোন কেন সুইচ অফ করে রেখেছে? তখন মারুফের রাইট হ্যান্ড পিয়াস বলল, মারুফ ভাই আর নেই। তানজিলা বলল, নেই মানে? কোথায় গেছে? পিয়াস বলল, ডেভিল মারুফ ভাইকে মেরে ফেলেছে। তানজিলা বলল, কি? রাগে তানজিলার চোখ রক্তিমাপা ধারণ করেছে। হঠাৎ কেউ বলে উঠল, ভাবি কার সাথে কথা বলছো? তানজিলা ফোনে কথা বলছিল। তখন পেছন থেকে মুন্না জিজ্ঞেস করলো। তানজিলা বলল, তুমি কখন এলে? মুন্না বলল, যখন তুমি পিয়াসকে ফোন দিছো তখন। ভাই বলেছিল তোমাকে সকালের নাস্তা দিয়ে যেতে, আর নাস্তা দিতে যা শুনলাম তাতে তোমাকে নাস্তা না মৃত্যু দেব। বলেই মুন্নার কোমরে থাকা পিস্তল বের করে তানজিলার দিকে তাক করে। মুন্না বলল, মারুফের সাথে তোমার সম্পর্ক কি, আর এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছো? তানজিলা বলল, ডার্ক অ্যাঞ্জেল। মুন্না বলল, ডার্ক অ্যাঞ্জেল? তানজিলা বলল, কেন তোমার ভাই তোমাকে বলেনি তার সবচেয়ে বড় শত্রুর কথা? অবশ্য বলবে কি, সে নিজেও জানে না তার থেকেও বড় মাইন্ড গেমার আমি হলাম ডার্ক অ্যাঞ্জেল। মুন্না বলল, তুই যাই হোস, আই ডোন্ট কেয়ার, আজকে তোর খেলা শেষ। এই বলেই তানজিলাকে শুট করতে যাবে, তখনই কেউ ওর পেছন থেকে বাড়ি দেয়, আর মুন্না মাটিতে পড়ে যায়। আর এদিকে আশা আপুকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আমাকে নিয়ে ঈশা একটা পুকুর পাড়ে আসে। আমি বললাম, এখানে গাড়ি থামালে কেন? ঈশা বলল, তোমাকে অনেক কিছু বলার আছে। আমি বললাম, কি বলবে বলো। ঈশা বলল, বলছি, চলো ওই বেঞ্চে গিয়ে বসি। আমি বললাম, চলো। ঈশা বলল, সবাই ভাবে আমি অহংকারী, বদমেজাজি, একটা বখাটে মেয়ে। আচ্ছা তুমি বলো, তোমায় সবাই খারাপ বলে কারণ তুমি ডেভিল। তুমি কি ডেভিল হয়ে জন্মেছিলে? না তো, তাহলে ডেভিল কেন হলে? সমাজের মানুষ তোমাকে ডেভিল হতে বাধ্য করেছে। তেমনি একটা মেয়ে জন্ম থেকেই এরকম হয় না, সবার জীবনে একটা ভয়ঙ্কর অতীত থাকে। আমারও একটা ভয়ঙ্কর অতীত আছে। তখন আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম। আমার ক্লাসের একটা ছেলে আমাকে প্রপোজ করে। নাম আসিফ চৌধুরী, দেখতে খারাপ ছিল না, হ্যান্ডসাম মাস্কুলার বডি, একদম চকলেট বয়, যে কোনো মেয়ের ক্রাশ খাওয়ার জন্য যথেষ্ট ছিল। আমিও ওকে পছন্দ করতাম, কিন্তু আমি ওর প্রপোজাল রিজেক্ট করে দেই, কারণ তখন আমার রিলেশনে যাওয়ার ইচ্ছে ছিল না। আমি ওকে পছন্দ করতাম, কিন্তু তখন আমি আমার পড়ালেখায় বেশি গুরুত্ব দেই, তাই ওকে রিজেক্ট করি। এতে সে রেগে যায়। যেখানে ওর পিছে পুরো স্কুলের মেয়েরা পাগল ছিল, সেখানে আমি ওকে রিজেক্ট করে দেই। এটা ও মানতে পারেনি, তাই স্কুল শেষে ও আমাকে আর কিছু বলতে পারেনি। ঈশা কান্না করতে শুরু করেছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, কান্না করো না, কাঁদলে তোমাকে একটুও মানায় না, তুমি শান্ত
হও। তারপর ঈশা একটু নর্মাল হওয়ার চেষ্টা করলো। ঈশা বলল, আমি কি তোমার কাঁধে মাথা রাখতে পারি প্লিজ? আমি বললাম, তারপর কি হলো? ঈশা আমার কাঁধে মাথা রেখে আবার বলতে শুরু করলো, সেদিন স্কুল শেষে ভাইয়া আসেনি দেখে আমি একাই বাসায় যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কোথায় থেকে আসিফ এসে আমাকে মুখ চেপে ধরে জঙ্গলের দিকে নিয়ে যায়, আর সেখানে একটা ভাঙা বাড়িতে আমাকে আটকে রাখে 1 সপ্তাহ, আর আমার উপরে অমানবিক অত্যাচার চালায়। প্রতিদিন ওর বন্ধুদের নিয়ে এসে আমাকে গণধর্ষণ করে। 1 সপ্তাহ পর আমাকে আমার বাড়ির সামনে ফেলে দিয়ে আসে, আর আমাকে হুমকি দেয় আমি যদি কাউকে কিছু বলি তাহলে ওরা আমাকে আর আমার ভাইকে মেরে ফেলবে। কথাগুলো বলে আবার কান্না শুরু করে দেয়। চোখের পানি দিয়ে আমার জামা ভিজে গেছে। আমি লক্ষ্য করলাম ওর কথা শুনে আমার চোখের কোনায় পানি চলে এসেছে। আমি বললাম, ঈশা। ঈশা কান্না করতে করতে নাক টেনে বলল, বলো। আমি বললাম, বাসায় চলো, তোমার ভাইয়া চিন্তা করবে। ঈশা বলল, না, করবে না, ভাইয়া জানে আমি তোমার সাথে আছি। আমি বললাম, একটা প্রশ্ন করি? ঈশা বলল, আমি বললাম, তুমি আমার সাথে ঘুরে বেড়াও, তোমার ভয় করে না? আমিও তো একটা ছেলে, আর আমি ওদের থেকেও খারাপ। ঈশা বলল, না, ভয় করে না, বরং তোমার সাথে থাকলে আমি নিজেকে সব থেকে বেশি নিরাপদ মনে করি। তারপর আরো কিছুক্ষণ সেখানে বসে কথা বললাম, তারপর সেখান থেকে চলে এলাম। যাওয়ার সময় ঈশা আমাকে বলল, তুমি তো এখন আমার সম্পর্কে সব জেনে গেছো, এখন তুমিও কি সবার মতো আমাকে দূরে ঠেলে দিবে? আমাকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে ঈশা চলে গেল, আর আমি ওর চলে যাওয়ার পথে তাকিয়ে রইলাম। তারপর ঘরে চলে এলাম, আর ঘরে এসে দেখি পুরো ঘর ওলটপালট করা, আর ফ্লোরে রক্ত। মনে হচ্ছে কাউকে মেরে তাকে এখান থেকে টেনে নিয়ে গেছে, তারই রক্ত ফ্লোরে পড়ে আছে। আমি সারা ঘরে তানজিলাকে খুঁজে না পেয়ে বাইরে বের হব, তখন আমার ফোনে একটা মেসেজ এলো, আর মেসেজটা দেখে আমার মাথায় আগুন ধরে গেল। আমি আমার পুরনো রূপে ফিরে এলাম। আমি বললাম, সাইমন। সাইমন বলল, বল। আমি বললাম, সবাই এসেছে? সাইমন বলল, আমি বললাম, মুন্না কোথায়? মুন্নাকে দেখছি না। সাইমন বলল, ডোন্ট নো, বিকেল থেকে ওর ফোনে ট্রাই করছি, নট রিচেবল বলছে। মিরাজ বলল, আমি ওকে লাস্ট আপনার বাসার সামনে দেখেছি তানজিলা ভাবির জন্য খাবার নিয়ে যাইতে। আমি বললাম, আর তখন থেকে তানজিলা আর মুন্নার কোনো খোঁজ নেই, তার মানে ওদেরকেও তুলে নিয়ে গেছে। ওকে, তোরা এখানে থাক, আমি ডাকলে চলে আসবি। সবাই বলল, তারপর ওদের থেকে বিদায় নিয়ে আমি সময় মতো সেখানে গেলাম। আমার আগে সেখানে একটা কালো গাড়ি ছিল। আমাকে দেখে সেই গাড়ি থেকে একজন লোক বেরিয়ে এলো, কালো লম্বা কোট, মাথায় হুডি, মুখে ভূতের মাস্ক, একদম আমার মতো সাজ। সে একটা ছেলেকে কি যেন ইশারা করলো। ছেলেটা সাথে সাথে 2টো চেয়ার দিয়ে গেল। একটা চেয়ার টেনে সে নিজে বসলো এবং অপরটিতে আমাকে বসতে বলল। আমি বসে পড়লাম। তখন লোকটা তার মুখ থেকে ভূতের মাস্ক খুলে ফেললো। আমি তার মুখ দেখে শকড হয়ে গেলাম, কারণ আমার সামনে বসে আছে কাউসার। কাউসার বলল, হ্যালো মিস্টার ডেভিল, কি হলো, অবাক হচ্ছ? এই অন্ধকার জগতে কেউ কারো নয়, এখানে যে যত বড় মাইন্ড গেম খেলতে পারবে সে তত বেশি পাওয়ারফুল। আমি ওর কথায় হাসলাম। কাউসার বলল, তুই হাসছিস কেন হারামির বাচ্চা? এই বলে আমাকে শুট করলো। আমি বললাম, বড্ড বাজে বকিস, ডেভিলকে মারতে হলে প্রথম চান্সেই মেরে দিতে হয়, কারণ ডেভিল কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না। ইউ মিসড ইউর চান্স, নাও ইটস মাই টার্ন। বলে যেই ওকে শুট করতে যাব তখন কেউ একজন আমার মাথায় সজোরে আঘাত করে, আর আমি মাটিতে পড়ে যাই। আমি পেছনে ফিরে যেন অবাকের চরম সীমানায় পৌঁছে যাই, কারণ সে আর কেউ না, তানজিলা আর আশা আপু। সেই আশা আপু যাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আশা বলল, হারামির দল, তোদের দিয়ে কিচ্ছু হবে না, সব খেয়ে খেয়ে খালি সার হয়ে গেছিস। সব কাজ যদি আমাকে করতে হয় তাহলে তোদের পুষি কি ঘাস খাওয়ার জন্য, ইডিয়েট। আমি করুণভাবে বললাম, আপু। আশা বলল, ওলে আমার ভাইয়ালে, খুব কষ্ট হচ্ছে আমাকে এখানে দেখে। কি করব বল, টাকা আর ক্ষমতা, এই দুইটা জিনিস মানুষকে পশুর থেকেও খারাপ বানিয়ে দেয়। তোর সাথে থাকলে সবাই তোকে ভয় পাবে, তাই যতক্ষণ তুই পাশে থাকবি কেউ আমার কোনো ক্ষতি করবে না, ইনফ্যাক্ট করতে পারবে না। বাট যখন তুই না থাকবি তখন, তাই তো তানজিলার অফারটাকে না করতে পারলাম না। তোকে মেরে আমি হব ডার্ক কুইন, যার নামে পুরো পৃথিবী কাঁপবে। তানজিলা বলল, এই গাদাগুলোকে দিয়ে কিচ্ছু হবে না, আমি জানতাম, তাই তো আগের বার যে ভুল করেছি সেটা দ্বিতীয়বার করব না। আগের বার গাদাগুলোকে বিশ্বাস করে শিক্ষা হয়েছে। তোকে মারার জন্য 6 মাস অপেক্ষা করেছিলাম, বাট শালারা 6 মিনিটের গাফলতির জন্য তোকে আবার মারতে হচ্ছে। তবে এবার আর ভুল করব না, এবার আমি নিজের হাতে তোকে মারবো। আশা বলল, ফিনিশ হিম, আই হ্যাভ টু গো অ্যান্ড অ্যারেঞ্জ এ পার্টি ফর আওয়ার ভিক্টোরি। তারপর আশা চলে গেল, আর তানজিলা, কাউসার, রিয়াজ ও পিয়াস রয়ে গেল আমাকে মারার জন্য। রিয়াজ বলল, ডেভিল, ফাইনালি ইউ হ্যাভ নাথিং টু ডু, নাও ইউ হ্যাভ টু ডাই অ্যান্ড ইউ কান্ট স্কিপ। আমি ওর কথায় উচ্চস্বরে হাসলাম। কাউসার বলল, কিরে শালা, নিজের জমদূতকে সামনে দেখে পাগল হয়ে গেলি নাকি? আমি বললাম, আমাকে মারবি তোরা? এ কথা শুনে অনেক মজা পাইছি। ডেভিলকে মারা তো দূর, ওকে ছোঁয়াও যায় না। তোরা কখনো বাতাসকে দেখেছিস? বাতাসকে স্পর্শ করেছিস কখনো? ডেভিলও বাতাসের মতো না, ওকে দেখা যায় না, স্পর্শ করা যায়। আমি ডেভিল নই, আই অ্যাম হিজ লুক এ লাইক। পিয়াস বলল, শালা বহুত বকবক করিস, তোর মুখ চিরদিনের মতো বন্ধ করে দিতে হবে। পিয়াস এই বলে পিস্তল বের করে সোজা আমার মাথায় তাক করলো।
ও যেই ট্রিগারে চাপ দিবে তখনই সাত করে একটা বুলেট এসে পিয়াসের মাথার একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেল, আর পিয়াস মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। বাকিরা কিছু বুঝে ওঠার আগেই তাদেরও একই অবস্থা হলো। আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম আর আমার গাড়িতে করে সোজা ঈশার বাসার সামনে চলে এলাম। বাসার সামনে এসে ঈশাকে কল দিলাম। ঈশা নিচে নেমে আসলো। ঈশা বলল, এত রাতে তুমি এখানে, আর তোমার এই অবস্থা কেন? এত আঘাত লাগলো কিভাবে? আমি বললাম, এটা কিছুই না, আমার লাইফই এরকম, শত্রুর কোনো অভাব নেই, কে কখন কোথায় থেকে আক্রমণ করে বলা যায় না। তুমি তখন আমাকে একটা প্রশ্ন করেছিলে, তার উত্তর দিতে এসেছি। ঈশা আগ্রহ নিয়ে বলল, বলো। আমি বললাম, আমার এই অনিশ্চিত জীবনে কাউকে নিজের সাথী করতে চাইনি, কিন্তু তোমার ভালোবাসা আর বিশ্বাস থেকে নিজেকে বিরত করতেও পারিনি। আমার এই অনিশ্চিত জীবনের সঙ্গী হবে, আমার এই হাত ধরে চলতে পারবে, তোমাকে ভালোবাসার অধিকার দেবে, হবে কি আমার অর্ধাঙ্গিনী? ঈশা আমাকে থাপ্পড় মেরে বলল, কুত্তা, এটা আবার জিজ্ঞেস করতে হয়? তুই বুঝোস না? সোজা আমার হাত ধরে নিয়ে যেতে পারোস না? তারপর আমি আর ঈশা গাড়িতে উঠে বসলাম। আমি বললাম, ঈশা। ঈশা বলল, আমি বললাম, আশাকে একটা কল দাও। তারপর ঈশা আশাকে কল দিল। আশা বলল, হ্যালো ঈশা, বল। তারপর আমি আমার বিশ্ববিখ্যাত ডায়লগটা দিয়ে হাসতে থাকলাম। আশা বলল, ডেভিল। আমি বললাম, হ্যাঁ, আই অ্যাম সো টায়ার্ড, লেটস টেক এ স্মল ব্রেক, আই উইল বি ব্যাক। আশা আর কিছু বলতে যাবে তার আগে আমি ফোনটা কেটে দিলাম। আশা আমাকে কল করার চেষ্টা করে, বাট ফোন নট রিচেবল আসে। আশা স্পটে যায় যেখানে আমাকে মারার জন্য নেওয়া হয়েছিল। সেখানে গিয়ে দেখে সেখানে কিছুই নেই, সব স্বাভাবিক, যেমনটা সব সময় থাকে। পুরো রাস্তা ফাঁকা, শুধু এক কোণায় তানজিলার মৃতদেহ পড়ে আছে, আর লাশের পাশে একটা লাল গোলাপ, আর একটা চিরকুটের পাশে একটি ভূতের মাস্ক। আশার বুঝতে বাকি রইল না যে এটা ডেভিলের কাজ। আশা চিরকুটটি খুলে দেখে, চিরকুটে লেখা ছিল, ওয়েলকাম টু ডার্ক ওয়ার্ল্ড, মিস ডার্ক অ্যাঞ্জেল, তোমার শহরে খেলবো রক্তের হোলি তোমারই সাথে, আফটার এ স্মল ব্রেক। এদিকে ঈশা বলল, রেদওয়ান, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, রাখবে? আমি বললাম, হ্যাঁ বলো। ঈশা বলল, এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসো প্লিজ, চলো আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবো, আর অন্য কোনো পিছুটান থাকবে না, আর 5 জন সাধারণ মানুষের মতো আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই, প্লিজ প্রমিস মি ইউ উইল নট গো টু দ্য ডার্ক ওয়ার্ল্ড এনিমোর। আমি বললাম, আই প্রমিস, আই ওয়ান্ট। ঈশা আমাকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি হয়েছিল 1 বছর আগে গল্পের সিজন 2 এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার গল্পে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।